বন্ধুরা, আজকের আমার ভিডিওর বিষয়বস্তু হলো জবা গাছের গুরুত্বপূর্ণ পরিচর্যা। এই সেপ্টেম্বর মাসের মাঝামাঝি কয়েকটা পরিচর্যার কথা বলবো, যে পরিচর্যাগুলো করলে আমাদের বাগানের যে সমস্ত পুনে ব্যাঙ্গালোর ভ্যারাইটির জবা রয়েছে, এই গাছে আমরা শীতকালে প্রচুর পরিমাণে কিন্তু ফুল পাবো। তাছাড়া আজকের এই ভিডিওতে একটা টাকা খরচ না করেও আমরা কিভাবে আমাদের জবা গাছের জন্য একটা তরল খাবার তৈরি করব সেটা দেখাবো। তাছাড়া আমরা যারা নতুন বাগানি রয়েছি, নতুন বাগানিদের জন্য একটা মাইক্রোনিউট্রিয়েন্টস, ঘরোয়া মাইক্রোনিউট্রিয়েন্টস তৈরি করে দেখাবো, যে মাইক্রোনিউট্রিয়েন্টস আমরা গাছে প্রয়োগ করলে আমাদের জবা গাছে কিন্তু প্রচুর পরিমাণে ফুল আসবে। আমরা অনেক সময় আমাদের বাগানের জবা গাছে প্রচুর পরিমাণে খাবার প্রয়োগ করি, কিন্তু গাছে তেমন একটা ভালো রেজাল্ট পাওয়া যায় না। প্রচুর পরিমাণে গাছে ফুল আসে না, দুটো একটা ফুল ফোটে, কিন্তু এর বেশি ফুল আসে না। তো আজকের এই ভিডিওটায় সম্পূর্ণ পরিচর্যা দেখাবো। এই পরিচর্যাগুলো যদি তোমরা করতে পারো এবং যে টিপসের কথাগুলো বলবো, এই টিপসগুলো যদি ফলো করতে পারো, তাহলে তোমাদের বাগানে কিন্তু প্রচুর পরিমাণে ফুল আসবে। তাই আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ করব, একটু স্কিপ করো না বন্ধুরা। স্কিপ করলে কিন্তু অনেক কিছুই অজানা থেকে যাবে। নমস্কার, আমি লাবণী, আমার বাগানে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই বলবো টিপস নাম্বার 1। বন্ধুরা, আমাদের জবা গাছে কিন্তু এই সময় বর্ষার পর জবা গাছের টবে প্রচুর পরিমাণে আগাছা জন্মাবে। এই আগাছাগুলো কিন্তু আমাদের তুলে ফেলতে হবে। এই টিপসটা আমি কিন্তু প্রত্যেক ভিডিওতেই বলে থাকি, তবে তোমরা যারা নতুন এই ভিডিওগুলো দেখছো তাদের জন্য আবারও বলছি যে সব সময় টবের মাটি আগাছা মুক্ত রাখতে হবে। আগাছা থাকলেই কিন্তু আমরা গাছে যে খাবার প্রয়োগ করব, সেই খাবার কিন্তু গাছ গ্রহণ করতে পারবে না, আগাছাতেই বেশিরভাগ খাবার খেয়ে ফেলবে। তাছাড়া বন্ধুরা, এই সময় জবা গাছের মাটিতে প্রচুর পরিমাণে শুকনো পাতা, পচা পাতা এই সমস্ত পড়ে থাকবে। তো এই পচা পাতা বা শুকনো পাতাগুলোকে কিন্তু আমাদেরকে তুলে ফেলতে হবে। তা না হলে টবের মাটিতে প্রচুর পরিমাণে ফাঙ্গাসের আক্রমণ হবে, এবং টবের মাটিতে যদি ফাঙ্গাসের অ্যাটাক হয়, গাছের শিকড় কিন্তু ড্যামেজ হবে। গাছ কিন্তু এই বর্ষায় এই সমস্ত কারণেই মারা যায়। বন্ধুরা, এবার আসি টিপস নাম্বার 2। টিপস নাম্বার 2 হলো, আমাদের টবের মাটিতে যদি প্রচুর পরিমাণে উপরের দিকে রুট দেখা যায়, তাহলে কিন্তু আমাদেরকে এই সময়, এই সেপ্টেম্বর মাসের মাঝামাঝি বা সেপ্টেম্বর মাস, সম্পূর্ণ সেপ্টেম্বর মাস আমরা কিন্তু গাছের রিপোর্ট করব। তো আমার এই জবা গাছটা দেখছো প্রচুর পরিমাণে কিন্তু উপরের দিকে রুট দেখা যাচ্ছে, শিকড় ভরে গেছে, এবং নিচের দিকে ড্রেনেজ হলে নিচ দিয়েও কিন্তু রুট বেরিয়ে এসেছে। তো এইরকম যদি তোমাদের বাগানের কোনো জবা গাছের কন্ডিশন হয়ে থাকে, তাহলে এই সময় কিন্তু জবা গাছের রিপোর্ট করে দাও। বিশেষ করে এই সমস্ত পুনে হাইব্রিড, যে কোনো ব্যাঙ্গালোর ভ্যারাইটির যে সমস্ত জবা গাছ রয়েছে, এই জবা গাছগুলোর এখন কিন্তু রিপোর্ট করার আদর্শ সময়। এই সময় যদি আমরা আমাদের জবা গাছের রিপোর্ট করে দিই, তাহলে কিন্তু গাছে আমরা শীতকালে প্রচুর পরিমাণে ফুল পাবো। বন্ধুরা, রিপোর্ট করার জন্য আমি এখানে একটা 10 ইঞ্চির মাটির টব নিয়েছি। এটা একটা গ্লাস টব। তো তোমরা যে কোনো টব নিতে পারো, প্লাস্টিকের টবও নিতে পারো, তবে মাটির টবে জবা গাছ কিন্তু ভালো হয়, এবং বড় সাইজের জবা গাছ হলে বড় সাইজের টবে যদি তোমরা বসাতে পারো, তাহলে কিন্তু গাছটা আরো ভালো হয় এবং খুব সুন্দরভাবে গাছে ফুল আসে। তো প্রথমেই আমি নিচের ড্রেনেজ হোলটা তৈরি করে নিচ্ছি। দুটো যে হোল রয়েছে, এই দুটো হোলের ওপরে আমি দুটো ঢেউ খেলানো খোলামকুচি দিয়ে দিলাম। এরপর দিয়ে দিলাম সামান্য পরিমাণ কোকোপিট। আমি একটা ভালো মানের ড্রেনেজ হোল তৈরি করার চেষ্টা করছি। তো তোমরা এইভাবে কিন্তু ড্রেনেজ হোল তৈরি করে নেবে আগে, তবেই কিন্তু তোমাদের বাগানের যে কোনো গাছ ভালো থাকবে। তো এর উপরে দিয়ে দিলাম আমি সামান্য পরিমাণ ভার্মি কম্পোস্ট। তো প্রথমে দিলাম ঢেউ খেলানো খোলামকুচি, তারপর দিলাম কোকোপিট, এবং তার উপরে দিয়েছি সামান্য পরিমাণ ভার্মি কম্পোস্ট, অথবা এখানে 1 বছরের পুরনো গোবর সারও দেওয়া যায়। তো এইরকম যদি একটা লেয়ার তৈরি করে নাও, তাহলে কিন্তু গাছ ভালো থাকে এবং গাছটা ধীরে ধীরে একটা নিউট্রিশন গ্রহণ করে, এবং গাছ খুব সবসময় সবুজ ও সতেজ থাকে। তো এবার আসি রিপোর্ট করার জন্য কোন ধরনের মিডিয়া আমরা প্রস্তুত করব। এটা কিন্তু গাছ, নতুন গাছ যদি তোমরা প্রতিস্থাপন করতে চাও জবা গাছ, তাহলে এই ধরনের মিডিয়া কিন্তু তোমরা তৈরি করে প্রতিস্থাপন করতে পারবে। তো প্রথমেই নিয়েছি আমি 40% গার্ডেন সয়েল, 40% কম্পোস্ট, এবং নিয়েছি আমি 20% কোকোপিট। বন্ধুরা, তোমরা কিন্তু এখানে 10% লাল বালি নিতে পারো এবং 10% কোকোপিট নিতে পারো। তো আমার মাটিটা যেহেতু পুরনো টবের মাটি এবং বালি বালি মাটি, সেই কারণে আমি কিন্তু এখানে লাল বালি মেশাচ্ছি না। এবং নিয়ে নিলাম 1 মুঠো পরিমাণ নিমখোল। এর সাথে আর কোনো কিছু মেশানোর প্রয়োজন নেই। যদি প্রচুর পরিমাণে পিঁপড়ের আক্রমণ হয় নিমখোল দেওয়ার পরেও, তাহলে তোমরা এখানে 1/2 চামচ ফিউরোডন দানা এটা কিন্তু এর সাথে মিশিয়ে দিতে পারো। তাহলে কিন্তু আর পোকামাকড় বা কোনো রকম নিমাটোডের আক্রমণ হয় না, বা পিঁপড়ের আক্রমণ হয় না। তবে ফিউরোডন দানা কিন্তু বেশি দিলে গাছের ক্ষতি হয়, সেই কারণে আমি খুব একটা এই মাটি মিডিয়া তৈরি করার সময় নিমখোলটাই তোমাদেরকে প্রয়োগ করার কথা বলি। তো মাটিটা খুব ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি, এবং টবের উপরে বেশ কিছুটা পরিমাণ মাটি দিয়ে এইভাবে হাতের সাহায্যে এইভাবে চেপে চেপে দিতে হবে। এরপর আসি টব থেকে গাছটা বের করার। তো টবটাকে আমি ভালো দেখো শুইয়ে দিয়েছি, এবং আস্তে করে টান দিলেই এভাবে কিন্তু বেরিয়ে এলো। তার কারণ এই টবের যে মিডিয়াটা শুকনো হয়ে গেছিল। তো শুকনো মিডিয়া কিন্তু টেনে বার করতে সুবিধা হয়, তা না হলে যদি ভিজে থাকে তাহলে কিন্তু রুট বল ভেঙে যায়। আমি কিন্তু রুট বল না ভেঙে সম্পূর্ণ রুট বল সহ গাছটাকে প্রতিস্থাপন করব। তার কারণ রুট বল ভেঙে প্রতিস্থাপন করলে অনেক সময় গাছের কিন্তু ক্ষতি হয়।
তবে তোমরা চাইলে কিন্তু যদি অতিরিক্ত মাত্রায় রুট বাউন্ড হয়ে যায়, আবার যদি 8 ইঞ্চি টবেই তোমরা সেই একই টবে প্রতিস্থাপন করতে চাও, তাহলে সামান্য পরিমাণে রুট কেটে তবেই তোমরা প্রতিস্থাপন করতে পারবে। নিচের দিকে সামান্য পরিমাণ রুট কেটে দেবে, কোনো অসুবিধা হবে না। গাছ প্রতিস্থাপন করার পর ফাঙ্গিসাইড মিশ্রিত জল টবের মাটিতে প্রয়োগ করবে, তাহলে দেখবে গাছটা খুব তাড়াতাড়ি বৃদ্ধি পাবে এবং রুটগুলো ফাঙ্গাস মুক্ত থাকবে। তো গাছটা দেখো আমি সম্পূর্ণ রুট বল না ভেঙে গাছটা কিন্তু, যেহেতু আমি বড় টবে দিচ্ছি সেই কারণে আমি কিন্তু রুট বল ভাঙলাম না। তো সম্পূর্ণ গাছটাকে আমি রুট বল সহ ঠিক মিডিল বরাবর, টবের মিডিল বরাবর প্রতিস্থাপন করে দিলাম এবং সাইডে যে গ্যাপগুলো রয়েছে বাদবাকি মিডিয়া দিয়ে খুব ভালোভাবে ভরে দেবো এবং এই গ্যাপগুলো হাতের সাহায্যে একটু চেপে চেপে এভাবে ভরতে হবে, কোনো যেন এয়ার বাবলস না থেকে যায়। তো সম্পূর্ণ মিডিয়াটা আমি দেখো মিডিয়া দিয়ে ভরে দিয়েছি। এবার এখানে দিতে হবে ভরপুর মাত্রায় জল। আমি যে ড্রেনেজ সিস্টেমটা তৈরি করলাম সেটাও চেক করতে হবে এবং গাছের মাটি কিন্তু ভরপুর মাত্রায় জল প্রয়োগ করতে হবে। গাছ প্রতিস্থাপন করার পর সব সময় ভরপুর মাত্রায় জল প্রয়োগ করতে হয়। জলটা দেখো আমি জল দেওয়ার সঙ্গে সঙ্গে জলটা কিন্তু ড্রেনেজ হোল দিয়ে বেরিয়ে যাবে, তোমরা লক্ষ্য করলেই দেখতে পাবে, এবং জলটা কিন্তু সঙ্গে সঙ্গে দেখো নিচ দিয়ে বেরিয়ে গেল। যদি জল দেওয়ার পর ড্রেনেজ হোল দিয়ে জল না বেরিয়ে যায় তাহলে কিন্তু বুঝতে হবে যে ড্রেনেজ সিস্টেমটা ভালোভাবে তৈরি করা হয়নি, গাছটা কিন্তু আবারও রিপোর্ট করতে হবে, তা না হলে কিন্তু গাছ মারা যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। বন্ধুরা এবার আসি টিপস নাম্বার 3। টিপস নাম্বার 3 হলো একটা ঘরোয়া হোমমেড মাইক্রোনিউট্রিয়েন্টস এবং পেস্টিসাইড তৈরি করে তোমাদের আমি দেখাবো। আমি কিন্তু রেডি করেই রেখেছি অলরেডি। গাছে যদি ফুল না আসে আমরা বিভিন্ন ধরনের মাইক্রোনিউট্রিয়েন্টস গাছে স্প্রে করি, কিন্তু অনেক নতুন বাগানিরা আছো যাদের কাছে মাইক্রোনিউট্রিয়েন্টস থাকে না, সবসময় মাইক্রোনিউট্রিয়েন্টস থাকা সম্ভব নয়। তো মাইক্রোনিউট্রিয়েন্টস এর জায়গায় যদি আমরা ঘরোয়া কিছু খাবার গাছে স্প্রে করতে পারি তাহলে কিন্তু দুর্দান্ত রেজাল্ট দেখতে পাওয়া যায়। এই যে সাদা রঙের এটা দেখতে পাচ্ছ বন্ধুরা, এটা ভাত আমি কয়েকদিন জলের মধ্যে এভাবে পচিয়ে রেখে দিয়েছি। তো ভাত যদি এইভাবে পচিয়ে রেখে দেওয়া যায় 4 থেকে 5 দিনের জন্য, 1 সপ্তাহের জন্য রাখা যায়, তো 1 মুঠো ভাত 1 লিটার জলের সঙ্গে 4 থেকে 5 দিন ভিজিয়ে রাখলে এরকম কিন্তু একটা গাঁজা গাঁজা তৈরি হবে। তো এটা ছায়া জায়গায় ভালোভাবে চাপা দিয়ে কিন্তু রাখতে হবে। তো এই জলটাকে দেখো আমি 500 ml সাধারণ জল নিয়েছি এবং তার সাথে এইরকম অনুষ্ঠান বাড়ির 1 গ্লাস জল অর্থাৎ 250 ml জল আমি ছেঁকে নিচ্ছি। তো এই যে পচা ভাতের যে জল, এটা কিন্তু আমাদের গাছের খুব ভালো পুষ্টি সরবরাহ করে, গাছের পাতা সবুজ রাখে এবং যে গাছে ফুল আসে না সেই গাছে কিন্তু ফুল আনতে সাহায্য করে। তাছাড়া আমরা যদি এই ভাতের জলের সাথে, ভাত পচা জলের সাথে এরকম হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো মিশিয়ে দিতে পারি তাহলে কিন্তু এটা একটা পেস্টিসাইড এবং ফাঙ্গিসাইডেরও কাজ করবে। একসাথে গাছে মাইক্রোনিউট্রিয়েন্টসও দেওয়া হলো, আবার পেস্টিসাইড ও ফাঙ্গিসাইডও দেওয়া হলো। তাই এইরকম যদি 1 মুঠো ভাত 1 লিটার জলে তোমরা গাছে জলে ভিজিয়ে রাখতে পারো এবং সেটা যদি গাছে স্প্রে করতে পারো তাহলে কিন্তু দুর্দান্ত রেজাল্ট দেখতে পাবে। তো দেখো এখানে আমি একটা বোতল নিয়েছি, এই জলের বোতলের মধ্যে আমি এই লিকুইডটা ভরে নিলাম এবং এখানেও আমি একটা ঘরোয়া হোমমেড পদ্ধতিতে একটা স্প্রেয়ার বটল তৈরি করে নিয়েছি। স্প্রেয়ার বটল না থাকলে তোমরা কিন্তু এই ধরনের একটা ট্রিক্স ফলো করতে পারো। তো এটা দেখো আমি গাছে স্প্রে করছি ভালোভাবে, আমার গাছে কিন্তু কোনো রকম কোনো পোকামাকড় নেই, তাও আমি তোমাদেরকে এটা স্প্রে করে দেখাচ্ছি। মিলিবাগ বা জাপ পোকা এই সমস্ত পোকামাকড় থাকলে কিন্তু এগুলো যদি লাগাতার 2 থেকে 3 দিন, সপ্তাহে যদি 1 দিন অন্তর অন্তর গাছে স্প্রে করতে পারো তাহলেও কিন্তু খুব ভালো রেজাল্ট পাওয়া যায়। টবের মিডিয়াতে পড়লেও কোনো অসুবিধা নেই, টবের মিডিয়াতেও তোমরা এই লিকুইড খাবারটা প্রয়োগ করতে পারো। কিন্তু যেহেতু আজ আমি একটা ঘরোয়া তরল প্রয়োগ করে তোমাদের দেখাবো, যে ঘরোয়া তরল এই সেপ্টেম্বর মাসের মাঝামাঝি আমরা আমাদের গাছে প্রয়োগ করলে খুব ভালো রেজাল্ট দেখতে পাবো, সেটাই আজকে আমি তোমাদেরকে দেখাবো। আমার জবা গাছগুলোতে কিন্তু আমি এই লিকুইড খাবার মাঝে মধ্যেই প্রয়োগ করে থাকি এবং খুব ভালো রেজাল্ট পাই। তোমরা যদি গাছে বিভিন্ন ধরনের খাবার প্রয়োগ করেও গাছে ভালো রেজাল্ট না পাও তাহলে এই যে খাবারগুলো দেখাবো এগুলো অবশ্যই প্রয়োগ করো। প্রথমেই গাছের গোড়াটা পরিষ্কার করে নিতে হবে, পরিষ্কার করে তারপর গাছে আগাছা বা পাতা থাকলে এগুলোকে পরিষ্কার করে নিড়ানির সাহায্যে খুব ভালোভাবে ঘষে দিতে হবে। এই কাজটা কিন্তু 15 দিন অন্তর অন্তর করতে হবে এবং যে লিকুইড খাবারটা দেখাচ্ছি এটা 10 দিন অন্তর অন্তর প্রয়োগ করতে হবে। তো দেখো ভালোভাবে আমি নিড়ানির সাহায্যে ঘষে নিলাম। টবের মাটিটা যখন এরকম শুকনো থাকবে তখনই কিন্তু এই খাবারটা প্রয়োগ করতে পারবে। ভেজা মাটিতে কিন্তু কোনো রকম কোনো খাবার প্রয়োগ করা যাবে না, ভেজা মাটিতে খাবার প্রয়োগ করলে আরো গাছের ক্ষতি হয়। তো প্রথমেই আমি মাটিটা ভালোভাবে ঘষে নিলাম এবং এরপর প্রথম যে খাবারটা আমি দেবো সেটা হলো কাঠের ছাই। বন্ধুরা যদি তোমাদের কাছে কাঠের ছাই না থাকে সেক্ষেত্রে তোমরা এটা স্কিপ করতে পারো, কিন্তু যদি তোমাদের কাছে কাঠের ছাই থাকে সেক্ষেত্রে তোমরা 1 মুঠো পরিমাণে কাঠের ছাই একটু টবের ওপরে ছড়িয়ে দেবে। কাঠের ছায়ে রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম, তাছাড়া টবের মাটিতে এই সময় প্রচুর পরিমাণে কিন্তু পিঁপড়ের আক্রমণ হয়, তাই কাঠের ছাই এইভাবে মাঝে মধ্যেই তোমরা যদি ছড়িয়ে দিতে পারো, মাসে একবার যদি দাও তাহলেও খুব ভালো রেজাল্ট পাওয়া যায় বন্ধুরা। এবার দেখো আমি কি লিকুইড খাবার এখানে গাছে প্রয়োগ করব সেটা প্রথমেই তোমাদেরকে তৈরি করা দেখাই। প্রথমে নিয়েছি 1 লিটার জল, একটা কন্টেনারের মধ্যে 1 লিটার জল নিয়েছি এবং তার মধ্যে দিয়ে দিলাম 5-6টা পাকা কলার খোসা।
পাকা কলার খোসার পরে দিয়ে দিচ্ছি 5-6টা পেঁয়াজের খোসা। তো এই দুটো উপাদান খুব ভালোভাবে আমি জলের সাথে দিয়ে দিলাম এবং এর সাথে দিয়ে দেবো আমি 1 চামচ পরিমাণ গুড়। বন্ধুরা এখানে তোমরা গুড়ের গুঁড়োও দিতে পারো, জাগরি যে পাউডার হয় সেটাও এখানে প্রয়োগ করতে পারো। আমি লিকুইড গুড় দিলাম 1 চামচ পরিমাণ, তোমরা গুড়ের গুঁড়োও দিতে পারো। তো আমি 1 চামচ পরিমাণ দিয়ে দিলাম, এটা কারণ এটা খুব ভালো ডিকম্পোজ করবে। গুড় কিন্তু গাছের জন্য খুব ভালো একটা উপকারী ছত্রাক। তো এটা যদি আমরা এর মধ্যে দিয়ে দিই যে পেঁয়াজের খোসা এবং কলার খোসার মধ্যে, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি এটা ডিকম্পোজ হয়ে যাবে। গুড় যে কোনো পদার্থকে ডিকম্পোজ করতে তাড়াতাড়ি সাহায্য করে। গুড় তো যদি তোমাদের কাছে না থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে ওয়েস্ট ডিকম্পোজার অনলাইনে পাওয়া যায়, সেটাও তোমরা এখানে দিতে পারো। 1 ফোঁটা ওয়েস্ট ডিকম্পোজার ফেলে দিলেই কিন্তু কাজ হয়ে যায়। তো আমি লিংক দিয়ে রাখবো, তোমরা চাইলে বাই করতে পারো যদি গুড় না থাকে। তো দেখো আমি এখানে একটা অন্য পাত্রের মধ্যে 500 ml সাধারণ জল নিয়েছি এবং 500 ml এই যে লিকুইড তরলটা এটা ছেঁকে নিলাম। তো দুটো উপাদান আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব, সাধারণ 500 ml সাধারণ জল এবং 500 ml এই যে হোমমেড লিকুইড খাবারটা। তো দুটো ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার কত ml করে গাছের গোড়ায় দেবো সেটা দেখে নাও। 10 ইঞ্চি টবে 500 ml করে, একটা 10 ইঞ্চি টবে 500 ml করে। আমি 1 লিটার তৈরি করে তোমাদের দেখালাম, তোমরা কিন্তু এটা 5 লিটার 10 লিটার তৈরি করতে পারো। তো সেটা তোমরা বুঝে হিসাব করে ততটা কলার খোসা ততটা পেঁয়াজের খোসা মেশাবে। তো এই যে লিকুইডটা আমি তৈরি করেছি এটা কিন্তু আমি 3 থেকে 4 দিন ভিজিয়ে রেখেছিলাম। এই গুড় দিয়ে 3 থেকে 4 দিন একটা এয়ারটাইট কন্টেনারের মধ্যে ভরে ছায়া জায়গায় রেখে দিয়েছিলাম। তারপর এটা কিন্তু আমি গাছে প্রয়োগ করছি। 3 থেকে 4 দিন কিন্তু ভিজিয়ে রাখতে হবে, তবেই কিন্তু গাছে প্রয়োগ করা যাবে এবং টবের মাটি যখন শুকনো থাকবে তখনই কিন্তু এটা প্রয়োগ করতে পারবে, তার আগে কিন্তু নয়। ভিজে মাটিতে কিন্তু কখনোই কোনো লিকুইড খাবার প্রয়োগ করবে না, তাহলে কিন্তু গাছের ক্ষতি হবে। বন্ধুরা যে কাজগুলোর কথা বললাম এবং যে খাবারটা প্রয়োগ করার কথা বললাম এগুলো কিন্তু অবশ্যই এই সেপ্টেম্বর মাসের মাঝামাঝি সময় থেকে শুরু করো, তাহলে শীতকালে পুনে ব্যাঙ্গালোর ভ্যারাইটির জবা গাছ থেকে তোমরা কিন্তু অজস্র পরিমাণে ফুল পাবে। তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করো, শেয়ার করো, হাইপ করো। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দিও এরকম নিত্য নতুন বাগান সংক্রান্ত ভিডিও দেখার জন্য। আজকের ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।